ব্রেক রাত্রি অজানা পথে প্রেতের সাথে। সকলকে স্বাগত জানাচ্ছি পেতরাত্রির দ্বিতীয় এপিসোডে। আমি পল্লবী আছি আপনাদের সঙ্গে। আজকে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট কথা, যদি এখনো পর্যন্ত পেতরাত্রির প্রথম এপিসোডটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সেখানে রয়েছে একটি হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা, যা অনেক দর্শকের মন ছুঁয়ে গেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসবো আরও নতুন নতুন সত্যি ভৌতিক ঘটনা। প্রেতরাত্রির উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ও অলৌকিক অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরা। প্রেতরাত্রি তার শ্রোতাদেরকে কখনোই বলবে না কোনো ঘটনাকে বিশ্বাস করতে, কারণ ঘটনা বিশ্বাস করা কিংবা না করা সেটি সম্পূর্ণ আপনাদের ওপর। তাই প্রেতরাত্রির প্রতিটি গল্প, রহস্য বিনোদনের দৃষ্টিভঙ্গি থেকে উপভোগ করুন। শুরু করতে চলেছে প্রেতরাত্রির 2 নম্বর এপিসোড। আমরা যখন কোনো ভৌতিক ঘটনার কথা শুনি তখন খুব সহজেই বিচার করে ফেলি। কেউ বলেন এসব মনের ভুল, কেউ বলেন ভূত বলে কিছুই নেই, আবার কেউ এক কথায় হেসে উড়িয়ে দেন। কিন্তু যে মানুষটা সেই মুহূর্তটার মধ্যে দিয়ে যায়, যে নিজের চোখে এমন কিছু দেখে যার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না, যার বুকের ভেতরটা হঠাৎ করেই কেঁপে ওঠে, তার অনুভূতিটা ঠিক কেমন হয় সেটা কি আমরা কখনো বুঝতে পারি? হয়তো পারি না, কারণ দূরে বসে কোনো ঘটনার বিচার করা খুব সহজ। কিন্তু সেই ঘটনাটা যখন নিজের জীবনে ঘটে, তখন বাস্তব আর অবাস্তবের মাঝের যে সীমারেখাটা যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। আজ আমি আপনাদের এমনই একটি ঘটনার কথা শোনাতে চলেছি যা আজও আমার পরিবারের কাছে এক গভীর রহস্য। এই গল্পের মূল চরিত্র আমার মা, আর যাকে ঘিরে আজকের পুরো ঘটনা তিনি আমার বড় মা। প্রেতরাত্রির উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ও অলৌকিক অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরা। প্রেতরাত্রি তার শ্রোতাদেরকে কখনোই বলবে না কোনো ঘটনাকে বিশ্বাস করতে, কারণ ঘটনা বিশ্বাস করা কিংবা না করা সেটি সম্পূর্ণ আপনাদের ওপর। তাই প্রেতরাত্রির প্রতিটি গল্প, রহস্য বিনোদনের দৃষ্টিভঙ্গি থেকে উপভোগ করুন। আমার মা ছোটবেলা থেকেই মামার বাড়িতেই মানুষ হয়েছে। আমার বড় মার 5টি মেয়ে ছিল। এখানে বলে রাখি, বড় মা বলতে বোঝানো হয়েছে আমার মায়ের দিদাকে, অর্থাৎ দিদিমাকে। ওনার কোনো পুত্র সন্তান ছিল না। আজকের দিনে এটা হয়তো খুব স্বাভাবিক বলে মনে হবে, কিন্তু তখনকার সমাজে বিষয়টা এতটাও সহজ ছিল না। তার উপর ভাগ্য যেন শুরু থেকেই বড় মার পরীক্ষা নিতে চেয়েছিল। খুব অল্প বয়সেই তিনি তার স্বামীকে হারান। এক মুহূর্তেই মাথার ওপর থেকে সরে যায় সংসারের একমাত্র ভরসা। তারপর 5টি ছোট ছোট মেয়েকে নিয়ে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। একজন বিধবা মহিলা, পাশে কোনো ছেলে নেই, স্বামী নেই, তবুও তিনি ভেঙে পড়েননি। নিজের চোখের জল নিজের কাছে লুকিয়ে রেখে, নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েও শুধু একটা লক্ষ্য নিয়ে বেঁচেছিলেন, আমার মেয়েদেরকে মানুষ করতেই হবে। অভাব ছিল, অনেক কষ্টও ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার দিদা ছিলেন বাড়ির সবচেয়ে বড় মেয়ে। সে সময় নিয়ম অনুযায়ী খুব অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও তিনি বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। এর কিছুদিন পর জন্ম হয় আমার মায়ের। আমার মার তার 4 মাসের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, তাই সবাই একসঙ্গেই বড় হয়েছেন। একটা ছোট্ট উঠোন, সারাদিনের খেলাধুলা, হাসি, দুষ্টুমি, ঝগড়া, আবার মুহূর্তে মিল হয়ে যাওয়া, এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। সংসারে অর্থের অভাব ছিল, কিন্তু সম্পর্কের উষ্ণতা ছিল ভরপুর। বড়মার কাছে তার 5 মেয়ে ছিল পৃথিবী, আর 5 মেয়ের কাছেও তাদের পৃথিবী বলতে ছিলেন তাদের মা। সময়ের সঙ্গে সঙ্গে একে একে 5 জনেরই বিয়ে হয়ে যায়। 2001 সালে আমার মাও ভালোবেসে বিয়ে করেন। সবচেয়ে ভালো ব্যাপার ছিল, আমার বাবার বাড়ি ও আমার মামার বাড়ির দূরত্ব ছিল মাত্র কয়েকটা বাড়ির পরেই। তাই প্রায় প্রতিদিনই মায়ের যাওয়া আসা লেগেই থাকতো।
সুখে দুঃখে উৎসবে অথবা কোনো বিপদে সব সময় সবাই একসঙ্গেই থাকতেন। 2004 সালে আমার জন্ম হয়। আমিও বড় মার কাছে সবচেয়ে বেশি সময় কাটাতাম। আজও মনে পড়ে ওই বাড়িটা শুধু আমার মামার বাড়ি ছিল না, ওটা ছিল আমার তৃতীয় বাড়ি। 5 মেয়ের সংসারে একমাত্র নাতনি ছিলাম আমি, তাই বড় মার আদর ভালোবাসাটা যেন আমার জন্য একটু বেশিই ছিল। সব কিছু খুব স্বাভাবিকভাবে চলছিল। কেউ ভাবতেও পারেনি খুব শীঘ্রই এমন একটা দিন আসতে চলেছে যে দিনটার কথা আমাদের পরিবার আজও ভুলতে পারেনি। 2010-এর জানুয়ারি মাস। শীত তখন বেশ ভালোই পড়েছে। সেদিন বিকেলের দিকে মা ঠিক করেছিল আমার বড় পিসির বাড়ি যাবে। বেরোনোর আগে যেমন প্রতিদিনই যেত, সেরকম সেদিনকেও গিয়ে দেখলো বড় মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে, গ্যাসে ভাত ফুটছে। বড় মা নিজের মতো করে রাতের রান্নাটা গুছিয়ে নিচ্ছিল। মা গিয়ে বলল, আমি একটু দিদির বাড়ি যাচ্ছি। বড় মাও হাসি মুখে বললেন, আচ্ছা ঘুরে আয়, সাবধানে যাস। খুব সাধারণ একটা কথোপকথন, মাত্র কয়েকটা বাক্য, কিন্তু তখন কেউই জানতেন না ওটাই হবে তাদের জীবনের শেষ দেখা। হয়তো এটাই ছিল শেষবার যখন মা তার দিদিমাকে জীবিত অবস্থায় দেখেছিলেন। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎ মায়ের মনে হলো মোবাইলটা কি সঙ্গে নিয়েছি। হাতটা দেখিয়ে বুঝলেন না, ফোনটা বাড়িতেই রয়ে গেছে। অদ্ভুত বিষয় হলো মা কোনোদিনই ফোন ছাড়া বেরোতেন না, কিন্তু সেদিন কেন যেন ভুল হয়ে গেল। আজও মা বলেন, আজও বুঝতে পারি না সেদিন কেন ফোনটা নিয়ে বেরোয়নি, যেন অদৃশ্য কোনো শক্তি আমাকে সেটা নিতে দেয়নি। পিসির বাড়িতে পৌঁছেও মায়ের মনটা অদ্ভুত অস্থির লাগছিল। কথা বলছিল, হাসছিল, সবই করছিল, তবু বুকের ভেতরটা কেমন যেন চাপা লাগছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা নেই, ঠিক নেই, কিন্তু কি সেটা তিনি নিজেও বুঝতে পারছিল না। এদিকে আমি তখন ক্লাস 4-এ পড়ি। প্রতিদিনের মতো সেদিনও টিউশনে গিয়েছিলাম। টিউশন থেকে বাড়ি ফিরে দেখি আমাদের বাড়ির পরিবেশটা কেমন যেন হঠাৎ করেই বদলে গেছে। চারিদিকে অস্বাভাবিক নীরবতা, সবার মুখে শুধু একটাই কথা, বড় মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখনও কিছু বুঝে উঠতে পারিনি। মনে হচ্ছিল হয়তো একটু অসুস্থ হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসবে, কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত ছিল অন্যরকম। হাসপাতাল থেকে খবর এলো আমার বড় মা নেই। এক মুহূর্তে যেন সব কিছু থেমে গেল। খবরটা ছড়িয়ে পড়তে একে একে সব দিদারা এসে পৌঁছালেন, তাদের ছেলে মেয়েরা এলো, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা অসংখ্য মানুষের ভরে গেল পুরো বাড়ি। শুধু একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, আমার মা। বারবার চেষ্টা করা হচ্ছিল তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ ফোনটা দিয়ে তাকে খবর দেওয়া যেত সেটা সেদিন বাড়িতেই পড়েছিল। পরে মা বলেছিল, সেদিন আমার ভীষণ অস্থির লাগছিল, মনে হচ্ছিল যেন কেউ আমাকে বারবার বাড়ি ফিরে যেতে বলছে, কিন্তু আমি বুঝতেই পারিনি কেন এমন অনুভূতি হচ্ছে। মামার বাড়ির কাছাকাছি আসতেই মা দেখলো বাড়ির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, বাঁশ দিয়ে খাটিয়া বাঁধা হচ্ছে, চারিদিকে শুধু পরিচিত মুখ। তবু মা একবারের জন্য বুঝতে পারছে না এই আয়োজন তার দিদিমার জন্য, কারণ কয়েক ঘন্টা আগেই তো মা একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে দেখে গিয়েছিল। মা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো, আর তারপর দেখলো যে দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল সেটা কোনো সন্তানের জীবনে যেন কখনো না আসে। মা দৌড়ে ঘরের ভেতরে ঢুকলো, আর তারপর সময় যেন হঠাৎ করেই থেমে গেল। ঘরের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা নিঃশব্দে শুয়ে আছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, আমার বড় মা, যাকে কয়েক ঘন্টা আগেও নিজের চোখে সুস্থ অবস্থায় দেখে গিয়েছিল। আজ তিনি আর নেই। মা নিজেকে সামলাতে পারেননি, চিৎকার করে কেঁদে উঠেছিল, বারবার শুধু একটা কথাই বলছিল, একবার, শুধু একবার যদি আমাকে ডেকে নিতে। সেই কান্নায় একজন সন্তানের অসহায়তাও মিশেছিল। রাত বাড়তে লাগলো,
পরিবারের সবাই শেষবারের মতো বড় মাকে বিদায় জানালেন। তারপর তাকে নিয়ে যাওয়া হলো শেষকৃত্যের জন্য। ধীরে ধীরে রাত গভীর হতে লাগলো। শেষকৃত্য শেষ হতে হতে প্রায় রাত 3টে। সবাই ক্লান্ত, সবাই নীরব, যেন কারোর কথা বলার কোনো শক্তিই নেই। আমার মা আমাদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। তখনকার দিনে আমাদের বাড়ি যেতে হলে একটা সরু গলি পেরোতে হতো। গলির এক পাশে ছিল একটা বাঁধানো পুকুর, আর অন্য পাশে ঘন অন্ধকারে ঢাকা কয়েকটা পুরনো গাছ। তাদের মধ্যে দাঁড়িয়ে ছিল একটা বিশাল খেজুর গাছ। ছোটবেলা থেকেই মানুষজন বলতেন ওই গাছটার আশেপাশে নাকি মাঝে মধ্যে অদ্ভুত কিছু দেখা যায়। অনেকে নাকি সাদা কাপড় পরা কাউকে দেখেছেন। আবার কেউ বলেছেন গভীর রাতে সেখানে কারোর উপস্থিতি অনুভব করেছেন। কিন্তু মা কোনোদিনই এসব কথায় বিশ্বাস করেন, কারণ প্রায় 10 বছর ধরে তিনি সেই পথ দিয়ে হেঁটে চলেছেন, কোনোদিনই কিছুই দেখেন। কিন্তু সেদিন সব কিছু যেন অন্যরকম ছিল। চারপাশটা অস্বাভাবিক নীরব, হাওয়াটাও যেন থম মেরে দাঁড়িয়ে আছে। মা যতই পুকুর পাড়ের কাছে এগোচ্ছিল, ততই বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। হঠাৎ সারা শরীরটা কেঁপে উঠল মায়ের। গা ছমছম করতে লাগলো। কোনো কারণ ছাড়াই মনে হতে লাগলো কেউ যেন খুব কাছ থেকে তাকে দেখছে। মা থেমে গেলেন, একটা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তারপর ধীরে ধীরে, খুব ধীরে একবার পিছন ফিরে তাকালেন। আর ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের মাঝেও তিনি স্পষ্ট দেখতে পেলেন সাদা শাড়ি পরা এক বৃদ্ধা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু স্থির চোখে তাকিয়ে আছে আমার মায়ের দিকে। মা বলেছিল, আমি ভুল দেখিনি, আমি খুব স্পষ্ট দেখেছিলাম। অন্ধকারের মধ্যেও তাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। তিনি আর কেউ ছিল না, তিনি ছিল আমার বড় মা। কয়েক ঘন্টা আগেই যাকে নিজের চোখের সামনে শেষ বিদায় জানিয়েছি, সেই মানুষটাই যেন নিঃশব্দে দাঁড়িয়েছিল। কোনো কথা বলেনি, শুধু আমার দিকেই তাকিয়েছিল। আমি আজও জানি না সেদিন সত্যি কি দেখেছিলাম, তবে একটা কথা আজও একই বিশ্বাস নিয়েই বলতে পারি, সেদিন আমি আমার দিদাকেই দেখেছিলাম। হয়তো সেটা ছিল শেষবারের মতো একজন মায়ের নিজের মেয়েকে দেখে যাওয়া। হয়তো মৃত্যুর পরেও তার মায়া ফুরিয়ে যায়নি। আবার হয়তো সবটাই ছিল শোকে ভেঙে পড়া এক সন্তানের মনের বিভ্রম। সত্যিটা আজও আমাদের অজানা। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কি মনে হয়, আমার মা কি সত্যি তার বড় মাকে শেষবারের মতো দেখেছিলেন, নাকি শোক আর ভালোবাসা মিলিয়ে তার চোখ এমন এক দৃশ্য তৈরি করেছিল যা আজও তিনি ভুলতে পারেননি? সত্যিটা আজও আমাদের অজানা। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কি মনে হয়, আমার মা কি সত্যি তার বড় মাকে শেষবারের মতো দেখেছিলেন, নাকি শোক আর ভালোবাসা মিলিয়ে তার চোখ এমন এক দৃশ্য তৈরি করেছিল যা আজও তিনি ভুলতে পারেননি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের জীবনেও এমন কোনো অদ্ভুত রহস্যময় বা সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমাদের কাছে পাঠাতে ভুলবেন না। হয়তো পরবর্তী পর্বে আপনার গল্পটাই শুনবে প্রেতরাত্রি পরিবারের হাজার হাজার দর্শক। আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, মেল করতে হবে প্রেতরাত্রি@gmail.com। সেখানে আপনার সঙ্গে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবার বা পরিজনদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।
এবং প্রেতরাত্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন এক অজানা ও রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেত রাত্রি, অজানা পথে প্রেতের সাথে।